সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তিনি চমৎকার দারুণ গান করে থাকেন এবং তার গানের গলা অত্যন্ত সুন্দর। আপনারা যেহেতু গান শুনতেই পছন্দ করেন এবং তার সঙ্গীত শিল্পী সম্পর্কে জানতে আগ্রহী, তাই আপনাদের জন্যই নিয়ে এসেছি তাকে। আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্পর্শ শিপলু। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, অনেক ভালো আছি। আর আজকে বেশি ভালো আছি এই চায়ের চুমুকে এসে। ধন্যবাদ আপনাকে পেয়ে আমরাও বেশি আনন্দিত। শুরুতে একটু জানতে চাই যে গান নিয়ে এখন ব্যস্ততা কেমন চলছে, গানের কি কাজ করা হচ্ছে? আমার অলরেডি 96টা মৌলিক গান শেষ হয়েছে, আরও 100টা গানের প্রজেক্ট হাতে নিয়েছি। এটা শেষ করার পাশাপাশি কিছু নাটকের গান চলছে, প্লেব্যাকের গানও চলছে, স্টেজ প্রোগ্রাম চলছে। এই নিয়ে ভীষণ ব্যস্ততায় দিন কাটছে। আচ্ছা, এই যে 96টা গান মানে তো অলমোস্ট 100ই বলা যায়, এবং 100টা আবার নতুন গানের আপনার কাজ নিয়েছেন। সব মিলিয়ে 200টা গানের মতো, এবং সেই সাথে আদার্স নাটকের গান তো রয়েছেই। সব মিলিয়ে প্রায় 500 শতাধিক হতে পারে। তো সেই জায়গা থেকে এই যে এত গান আপনি গাইছেন, এত গান আপনি দর্শকদের উপহার দিচ্ছেন, গানের সাথে জার্নিটা আপনার জন্য কেমন ছিল? শুরুটা খুবই একটু কঠিন ছিল। ছোটবেলায় গ্রাম থেকে উঠে এসেছি একদম। আমি নড়াইল জেলার সন্তান। তো সেখান থেকে বেড়ে ওঠা, আস্তে আস্তে করে শহরের দিকে মুভ করা এবং গানের বিচরণটা এখান থেকেই শুরু করা। আচ্ছা, গানের জগতের যে শুরুর যে সময়টা আপনি যেটি বলছিলেন যে একটু কঠিন ছিল, কিন্তু কঠিনটা কেন ছিল? মানে কি পরিবার থেকে ঝামেলা ছিল নাকি অন্য কোনো কারণ? পরিবার থেকে সবসময় সাপোর্ট পেয়েছি। মানে আমাকে তো একটা স্টেজে গেলে বসে থাকতে হতো, ভাই আমাকে একটা গান করতে দেন, এই তুই যেন তাল কাটিস নাই কাটিস। মানে আমার তো ওইভাবে চিনতো না। তো এইভাবে আস্তে আস্তে মানুষের কাছে যাওয়ার জন্য যে মাধ্যমগুলো আমি প্রমাণ করেছি যে এখন তারাই আমাকে ডাকে প্রোগ্রাম করলে যে শিপ্রু তুমিই আসো। এটা কিন্তু একটা অ্যাচিভমেন্টের বিষয়, আসলে ভালো লাগার একটি বিষয়। আচ্ছা, সো আমরা আরো আলোচনা করব, কিন্তু একটু গান শুনে নিলে বেশ দারুণ হয়। কোন গানটি শুনছি আমরা? তুমি থাকিও আমার গো, কইরো না তো পর, পিরিতের দড়ি দিয়া বাঁধবো তোমায় বুকের পিঞ্জর, থাইকো বন্ধু কাছাকাছি, হোক না আমার ভাঙা বাড়ি, ঝড় তুফানেও ভাঙে যদি খড়কুটার ঘর রে। তো আমরা আগের যে গানগুলো শুনতাম 80-90 দশকের গান, আগের প্রজন্মের এবং বর্তমান প্রজন্মের গানের মধ্যে অনেক ডিফারেন্সই আছে। সবকিছু মিলিয়ে কেমন লাগছে আপনার? আগের যে প্রজন্মের গানগুলো বেশি ভালো লাগতো না এখনকার? আমরা আসলে আগের এটা এত পাইনি, কারণ আমাদের হয়তো 90-র পরেই আমাদের জন্ম। তো আমরা যখন শুনি আসলে তখনকার গানগুলো মনে হয় খুব স্থায়িত্ব ছিল, কিন্তু এখনকার গান এমন হয়েছে যে নিজেই লিখছে, নিজেই সুর করছে, নিজেই কম্পোজ করছে, দুঃখের বিষয় বলতে গেলে নিজেই শুনছে, নিজেই শ্রোতা। তো এখন সেখান থেকে বেরিয়ে এসে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, ভালো গান করার চেষ্টা করতে হবে। একজন প্রকৃত ভালো কৃষক যেমন ভালো ফসলগুলো ঘরে তুলতে পারে, ঠিক তেমনি ভালো শ্রোতারাও ভালো গানগুলো ঘরে তুলতে পারে। বাহ, আগের যে ছোটবেলায় যখন গান শোনা হতো, কোন শিল্পীর বা কোন গানগুলো শুনে শুনে বড় হওয়া হয়েছে? আমার বাংলাদেশের আমার খুব পছন্দের একজন শিল্পী, আমি যাকে আইডল মনে করি, আমার শ্রদ্ধেয় মনির খান স্যার। আচ্ছা, প্রথম কোন গানটি মনে বেঁধেছে? আচ্ছা, আমার ভীষণ পছন্দের গান বিধি আমারে চোখ অন্ধ করে দাও। আচ্ছা, সেই গানটি কি শুনতে পারি আপনার কণ্ঠে? ওকে। বিধি আমারে চোখ অন্ধ করে দাও, অনুভূতির হাজার দুয়ার বন্ধ করে দাও, অনুভূতির হাজার দুয়ার বন্ধ করে দাও, বিধি আমারে চোখ অন্ধ করে দাও, ও বিধি আমারে চোখ অন্ধ করে দাও। বাহ, চমৎকার। উনি যেভাবে আবেগ দিয়ে গিয়েছেন সেটা তো অবশ্যই দারুণ, এবং এখনো সেটা জনপ্রিয়। আপনার গায়কিটাও খুব বেশ চমৎকার লেগেছে আমার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন এই প্রজন্মে তো সবাই খুব কম্পিটিশনে আছে। আসলে আমাদের কিন্তু এই প্রজন্ম একটা জিনিস খুব লাকি যে অনেক শিল্পী কিন্তু আমরা উপহার পাচ্ছি, অনেক শিল্পী কিন্তু তৈরি হচ্ছে। সকলের মধ্যেই গানের প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা রয়েছে। কিন্তু সেই জায়গা থেকে কম্পিটিশনটা এত বেশি যে শিল্পীদের জন্য একটু আসলে প্রবলেমই হয়ে যায় যে দর্শকরা চিনতে পারে না।
যে এত শিল্পীর মাঝে এত গান সবকিছু মিলিয়ে সেখান থেকে কম্পিটিশনের জায়গা থেকে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যে দর্শকরা আপনাকে কোনভাবে চিনুক, আপনি কি চান? আমার ভালো গান দিয়েই মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য, এবং আমি বেসিক্যালি আমার ফোক গান বলেন বা আধুনিক ক্লাসিক্যাল গান বলেন আমার ভালো লাগে। ওই আগে একবার বলেছি যে ভালো শ্রোতারা অবশ্যই ভালো গানগুলো টেনে নেবে ঘরে, তো আমি চেষ্টা করছি ভালো গানগুলো গাইবার, যেন দর্শকরা আমাকে খুব সহজেই চিনতে পারে, জানতে পারে। কোন ধরনের গান গাইতে বেশি ভালো লাগে? ফোক, আধুনিক, ক্লাসিক, এগুলো সব কিছুই ভালো লাগে। আচ্ছা, গানের চর্চা কেমন করা হচ্ছে? প্রচুর, একদম 3 বেলা যেমন আমরা ভাত খাই, ভাত না খেলে যেমন পেটে ক্ষুধা থাকে, আমি চেষ্টা করি 3 বেলায় রেওয়াজ করার জন্য। আচ্ছা, কি রেওয়াজের টাইমটা কেমন থাকে? সকালে করি, হুম। সন্ধ্যার আগে করি, মানে আচ্ছা। মাগরিবের নামাজের আগে, আর রাত্রে 12টা-1টার দিকে। গান নিয়ে এত কাজ করা হচ্ছে, এত ব্যস্ততা, তারপরে কি সময় পাওয়া যায়? মানে চর্চারও তো একটা সময়, একটা ধ্যান, সবকিছু মিলিয়ে মানে একটা ব্যাপার হাজার আছে। ব্যস্ততার মাঝে আমরা যেমন 3 বেলা খেতে তো ভুলি না, ঠিক রেওয়াজটা ওরকমই রুটিন করে নিয়েছি আর কি। আপনি তো স্টেজ শো করছেন, পাশাপাশি কিন্তু টিভিতে প্রোগ্রামও করছেন, জি। বেশ ভালো প্রোগ্রামগুলো করছেন। সেই জায়গা থেকে সবচেয়ে বেশি কোন কমফোর্ট জোনে পছন্দ করেন নিজেকে? আমার সবথেকে পছন্দ হচ্ছে চ্যানেলগুলোতে প্রোগ্রাম করতে তো ভীষণ পছন্দ লাগে, আর একটা ব্যাপার হচ্ছে স্টেজে গান গাইতে খুব ভালো লাগে, কারণ এখান থেকে একটা কাঁচার রেজাল্ট পাওয়া যায়। আপনি কেমন গান করলেন, দর্শকের বাহবা বা তুমি সরে যাও, এইগুলা থেকে একদম মানে নিজেকে তখন খুব ভালো লাগে যে গান গাওয়ার পর শ্রোতাদের যে ভালোবাসা, যে করতালি, মানে একদম তাৎক্ষণিক একটা রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, আমরা যতদূর জানি এটিএন বাংলার সাথেও আপনার একটা সখ্যতা আছে, কাজ করার অভিজ্ঞতা আছে, সেখান থেকে এটিএন বাংলার সাথে কাজ করার কেমন অভিজ্ঞতা? আসলে দেখেন, বাংলাদেশে স্যাটেলাইট যে চ্যানেলগুলো, তার মধ্যে এটিএন একটা অন্যরকম। আপনার কাছে আমার গানের আরেকটি রিকোয়েস্ট রয়ে গেল, কোন গানটি শুনবো? আচ্ছা, এই গানটি আমার বন্ধু নীলিমা নূপুরের লেখা, ভীষণ পছন্দ। আমি যেহেতু খুলনা বিভাগের সন্তান, খুলনা নিয়ে একটি গান করেছিলাম, সবার মনে জায়গা করে নিয়েছিলাম এই গানটি দিয়ে। আমি একটু গাইবার চেষ্টা করছি। ওকে। আমার মৌলিক গান। বাংলাদেশের নাম করা বিখ্যাত খুলনা, চিংড়ি মাছের বসবাস, নারকেলের সেরা, সাথে আছে সুন্দরবন আউলিয়ার মাজা, ওরে সাথে আছে সুন্দরবন আউলিয়ার মাজা, আইসো আমার সোনার গায়, আইসো আইসো গো খুলনায়, তোমরা আইসো আমার সোনার গায়, আইসো আইসো গো খুলনায়, ওরে আইসো কিন্তু খুলনায়। বা চমৎকার, অবশ্যই যাব। যারা গেছেন তারা তো জানেনই, যারা যাননি, যেমন আমি যাইনি, আমি অবশ্যই যাব। আসলে আমাদের খুলনা বিভাগটা অসম্ভব সুন্দর, আর এত সুন্দর করে গান গেয়ে ডাকলে আসলে কে না যেয়ে পারে। আচ্ছা, গানের পাশাপাশি অন্য কোনো প্রফেশনে যুক্ত আছেন কিনা? গানের পাশাপাশি আমার ছোট্ট একটা একাডেমি আছে খুলনাতে, শিল্পকলার একদম পাশেই। আমি কিছু কিছু বাচ্চাদের গান শিখাই। আচ্ছা। আর একটা ছোট স্টুডিও আছে, ছোটখাটো ভাবে গান কম্পোজ করার চেষ্টা করি। আচ্ছা। এইটাই আছে আমার প্রফেশনে। আচ্ছা, আমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তো শেখার কখনোই শেষ হয় না, না। কিন্তু টিচারের জায়গা থেকেও শেখার থাকলেও কিন্তু শেখানোর দায়িত্ব, গুরুর দায়িত্ব থাকে। সেই দায়িত্বটা পালন করতে কেমন লাগে? আসলে খুব, এটা তো একটা অন্যরকম অভিজ্ঞতার ব্যাপার। আমি অনেক কিছু জানি না, আমিও এখনো শিখছি। তো আমি স্যারদের কাছে শিখে যতটুকু পারি আমার স্টুডেন্টদেরকে আমি ততটুকু শেখানোর চেষ্টা করি। তাদের মধ্যে আগ্রহ কেমন লাগে? তাদের মধ্যে আগ্রহ না অনেক বেশি, কারণ বর্তমান সময়, আর আমি একটা জিনিস দেখলাম যে তাদের ফোক গানের প্রতি একটা ভালোবাসা অন্যরকম, মানে ফোক গানগুলো তারা শেখার জন্য খুব আগ্রহী। তো আমি চেষ্টা করি মানে মাটি মানুষের গানগুলো তাদেরকে মনে ধারণ করার জন্য। আর এটি এমন একটা মাধ্যম যে এই গানগুলো দিয়ে খুব সহজেই মানুষের মধ্যে বিচরণ করা যায়। আচ্ছা, প্লেব্যাক করা হয়েছে কিনা? হ্যাঁ, প্লেব্যাক করা হয়েছে। এই রিসেন্টলি অন্তর্জাল একটি সিনেমা রিলিজ হয়েছিল, জি। সিয়াম এবং বিদ্যা সিনহা মিম আপুর। তো এটি আমাদের আইটেম সংটা ছিল, ওয়েলকাম টু অন্তর্জাল, ওটাই আমার। আচ্ছা, বাহ, চমৎকার, ভালো জায়গাতে কাজ করছেন। সামনে আমরা আরো ভালো ভালো প্ল্যাটফর্মে আপনাকে দেখতে পারবো অবশ্যই। সো অবসর সময় পাওয়া হলে সেই সময়টাকে কিভাবে ইউটিলাইজ করা হয়? আমি অবসর সময় পেলে আমি একদম আমার গ্রামে ছুটে যাই। আচ্ছা। আমার গ্রামের সেই, আমি তো ছোটবেলায় গ্রাম থেকেই বড় হয়েছি, তো ওখানকার সেই মানে ছোটবেলার যে জিনিসগুলো আমার মধ্যে টানে এখনো, যে সেই পিকনিক করা, সেই ছেলে মানুষদের মধ্যে নদীতে ঝাঁপিয়ে পড়া, কারোর আম থাকলে এখনো যে মোটামুটি খাই, কিন্তু পরে বলি যে আপনার কাছে আম আমি নিছি, মানে এই যে যে দুষ্টামিগুলা, এই ছোটবেলার এইগুলা, কলার পাতায় খাওয়া, একটা অন্যরকম মজা। আমি এখনো এইগুলা যে গ্রামে করি।
বাহ, চমৎকার। আরেকটা গান শুনতে ইচ্ছে করছে, আমরা কি শুনতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি এখন যে গানটি গাইছি শ্রদ্ধেয় নিয়াজ মাহমুদ চৌধুরী স্যারের আজ এই বৃষ্টির কান্না দেখে আমি চেষ্টা করছি। ওয়াও, এটা আমার খুব পছন্দের একটি গান। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। বাহ, অসাধারণ, Thank you. অসাধারণ। আপনার ক্লাসিক্যাল যে টার্মটা, যে প্যাটার্নটা খুব অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে, চমৎকার একটি আড্ডা কেটেছে, সুন্দর গান শুনেছি। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটিএন চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমাকে চায়ের চুমুকে আমন্ত্রণ করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, বাংলা গানের সাথে থাকেন, ভালো গানের সাথে থাকেন। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছেন যারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।